ঘর জামাইয়ের বাচ্চা। এই তোরে কি আমি বেলা 10টা পর্যন্ত ঘুমার সাজন্য এনে রাখছি? তোরে রাখছি এই বাড়ি কাম করার জন্য। তুই যদি বেলা 10টা পর্যন্ত শুয়ে থাকস তাহলে আমার বাড়ির কাজ করবে কে? তোকে আমি বেলা 10টা পর্যন্ত শোয়ার জন্য রাখি নাই, কাজ করার জন্য রাখছি। তুই যদি 10টা পর্যন্ত শুয়ে থাকস তাহলে আমার বাড়ির বাজার কি তোর মরা বা পয়সা করবো? আসলে আম্মা, গত রাতে ঘুমাতে একটু দেরি করে ফেলেছি, তাই কখন সকাল হয়ে গেছে বুঝতে পারিনি। এর জন্য আর কি ঘুম থেকে উঠতে পারিনি। আর তাছাড়া আর অথই তো আমাকে ডেকেও দেয়নি। অথই যদি আমাকে ডেকে দিত তাহলে সকাল সকাল উঠে যেতাম। গ্রামে তো কেউ আমাকে সকাল সকাল ডাকতো না, তাই সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা নেই। ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, জমিদারের মতো কথা বলে। সে নাকি বেলা 10টার আগে ঘুমের থেকে উঠে না। এই ঘর জামাইয়ের বাচ্চা, তোর বাড়িতে থাকতে তোকে কে ডেকে দিত আর কে দিত না সেটা দেখার বিষয় আমার না, কিন্তু আমার বাড়িতে থাকতে হলে তোকে সকাল 6টার সময় উঠে বাজার করতে হবে। আমরা কেউ তোদের মতো বসে খাই না, আমাদের অফিস করতে হয়। আর তোকে ঘর জামাই রাখার আগে তো সবকিছু বলেই রাখছি, তাহলে তো নাটক করস কেন? হ্যাঁ, এখন এত কথা বাদ দিয়ে বাজারে যা। মা, তুমি কি শুরু করলে বলো তো? সকাল সকাল ওর সাথে এরকম আচরণ না করলেও পারতে। শত হোক, ও কিন্তু এবারই নতুন জামাই। চুপ! আমার মুখের উপরে কথা বলা আমি একদম পছন্দ করি না। নতুন হোক আর পুরানো হোক, আমার কাছে সব সমান। আমার বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। কথাটা মনে রাখলে আমি খুশি হব। এই খরচামের বাচ্চা, এই সামান্য বাজার করে রে কাইতে হয়ে পড়ছস। আমার কাপড়গুলা লন্ড্রিতে নিয়ে যাইব কে? তোর মরা বাপ। আসলে হয়েছে কি ভাইয়া, এক হাতে অনেকগুলো বাজার নিয়ে এলাম তো, তাই অনেক কষ্ট হয়ে গেছে। আমার মনে হয় না এই কাপড়গুলো নিয়ে আমি লন্ড্রিতে দিতে পারবো, সেই শক্তিও পাচ্ছি না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কাপড়গুলো আপনি লন্ড্রিতে দিয়ে আসুন, আমি গিয়ে নিয়ে আসবো। ওরে খরচামের বাচ্চা, তুই আমারে হুকুম করস? তোর তো সাহস মেলা বাইরে গেছে রে। তোর কথা শুনে আসমান ভাঙ্গা আমার মাথায় পড়তেছে। তোরা মারে কই আজকে তোরে মুঠি শিক্ষাটা দিতেছি। মা, মা, ও মা, মা। এই কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? হ্যাঁ, এই তোদের জন্য কি আমি শান্তি একটু ঘুমাতে পারবো না? আরে মা, কি হয়েছে তুমি জানো? তোমার এই ঘর জামাইরে আমি কইছি যে কাপড়গুলা লন্ড্রিতে যাই ইস্ত্রি করে আনতে। ওই আমারে কই কি বাজার কইরা ওই নাকি ক্লান্ত হয়ে গেছে, এই কাপড়গুলো নিয়ে যেতে পারবে না। আরো কি করছে মা জানো? ও আমারে হুকুম করছে, ও আমারে কইছে আমার কাপড় আমারে নিয়ে যাইতে। কত বড় সাহস! আমি যে মা ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত কেউ আমার কোনো কাজের হুকুম দেওয়া সাহস করছে? এই ঘর জামাইয়ের বাচ্চা আজকে দুঃসাহস করছে। আমি হইলাম দুলারি বেগমের একমাত্র সন্তান, ও আমারে বলে এই কাপড় নিয়ে লন্ড্রিতে যাইতে। এই ঘর জামাইয়ের বাচ্চা, আমার ছেলে যা বলছে তা কি সত্যি? আসলে মা, আসলে কি? আসলে কি? তুই কোন সাহসে আমার ছেলের মুখে মুখে কথা বলছিস? তোকে কি আমি ঘর জামাই রাখছি ঘরে বসে বসে খাওয়ার জন্য? আসলে মা হয়েছে কি, বাজার করে এসে শরীরটা অনেক ক্লান্ত লাগছিল, তাই আর কি ভাইয়াকে কথাটা বলেছিলাম। ওরে নবাবের বাচ্চা, তোর শরীর খারাপের আমি গুষ্টি গিলাই। এই তখন মতো ফকিনের আবার শরীর খারাপ বলতে কিছু থাকে নাকি? হ্যাঁ, 3 বেলা খাওয়ার সময় তো একবারও কস না মা আমি খাবো না, আমার শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, কাজের সময় শরীর খারাপ হয় কোথার থেকে? হ্যাঁ, তোদের ঢং আমি বুঝি না মনে করছস? আমি সব বুঝি। এই সব হচ্ছে কাজ না করার ঢং। আর আমি হচ্ছি দুলারি বেগম, আমার সাথে সব চলবে না। শোন, দুলারি বেগমের সংসারে ঘর জামাই থাকতে হলে
তোকে কাজ করে খেতে হবে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। যা বেরো, বের হয় এদিকে। আর ঘর জামাইয়ের গোষ্ঠী কি লাই। শোন, এইসব কুকুরদের সাথে থাকতে হলে মুগুর ব্যবহার করতে হয়, আর আমতা আমতা করে কথা কইলে কুকুর না ঢৌ ঢৌ করে। এই জন্যই তো বলি মা, তুমি হচ্ছ দুলারি বেগম। যে তোমার চিনে নাই ও তো জন্মই হয় নাই। হয়েছে, তুই মাকে ফেলাইতে হবে না। আরে সৈকত ভাই, তুমি কেমন আছো? তুমি তো বিয়ে করার পর আমাদের ভুলেই গেছো। আচ্ছা, তুমি না কোটিপতি বাড়ি জামাই, তোমাকে বাসায় কাজের লোক নাই, এই জামা কাপড়ে লোন দিতে যাচ্ছ কেন? আরে আশরাফুল, আর বলো না, সময় পাই না তো, এর জন্য কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। আসলে এই যে এইগুলো হচ্ছে আমার শাশুড়ি আম্মার শাড়ি আর কি, দামি শাড়ি। কাজের লোকের তো অভাব নেই, কিন্তু দেখো এই দামি শাড়ি যদি এই কাজের লোকের কাছে দিয়ে দিই আর একটা শাড়ি যদি চুরি হয়ে যায়, তাহলে চিন্তা করো কতটা ক্ষতি হয়ে যাবে। আমি তো চাই না আমার শাশুড়ির কোনো ক্ষতি হয়ে যাক, শত হলেও আমার শাশুড়ি আম্মা বলে কথা। শোনো, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক বেশি ভালোবাসে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আর তোমার সাথে কথা বলবো না, হ্যাঁ? আমার একটু কাজ আছে তো, আর এটা একটু দিতে হবে। আর তাছাড়া তোমার ভাবি আমাকে ছাড়া তো একটা মিনিট থাকতে পারে না। আর খাওয়ার সময় হয়ে গেছে, আমি দ্রুত বাসায় যাব। যতক্ষণ না যাব ততক্ষণ না খেয়ে বসে থাকবে। এর জন্য এটা লন্ড্রিতে দিয়ে বাড়িতে গিয়ে একসাথে খাবো, বুঝতে পেরেছো? আমি তাহলে এখন যাই, হ্যাঁ? হ্যাঁ, বুঝতে পারছি। যেই পোলা তার মারে না দেখে এক মুহূর্ত থাকতে পারতো না, আর সেই পোলা তার মার 1 মাস 2 মাস হয়ে যায়, কোনো খোঁজ খবর নেয় না। কোটিপতি বাড়ি জামাই হয়ে গেছে তো। আমি যে কেন আমার মায়ের সাথে দেখা করতে যাই না, সেটা যদি তুমি বুঝতে, তাহলে তুমি এসব কথা জিজ্ঞাসা করতে না। আচ্ছা, আমি তাহলে যাই, হ্যাঁ? পরে কথা হবে। মা সাথী, তোর ভাই যে বিয়া কইরা সেই যে শ্বশুর বাড়ি চলে গেল, আর একটি বারও আইলো না, তার কি মন চায় না এই অসুস্থ মায়েরে একটু দেখতে? আমার ছেলে তেমন ছিল না, এক নজর না দেখলে পাগল হয়ে যাইতো। আশেপাশে মায়েরে খুঁজতো, যদি না পাইতো খুঁজা, তাইলে আমি যে বাড়িতে কাম করতাম ওই বাড়িতে যাইয়া চিৎকার করে ডাকতো, মা মা তুমি কই? আর সেই ছেলে আমার একদম ভুইলা গেছে, মার কথা তার একটুও মনে পড়ে না। মা, তুমি বুঝো না তোমার ছেলে কেমনে থাকে? সে তো এখন আর তোমার ছেলে নাই, কোটিপতির মেয়ের জামাই। সে এখন অট্টালিকায় থাকে। এ না আসলে তার মান সম্মান থাকবো না। এই কোলে করে কি সে এখন আসবো? তার মান সম্মান নষ্ট হয়ে যাবো না? সে তো কোটিপতি শাশুড়ির ঘর জামাই, কারি কারি টাকা। এত কারি কারি টাকা পাইয়া কি এই গরিব মা বোনের কথা তার এখন আর মনে আছে? মা, সে তো এখন তার বড় লোক শাশুড়ির গোলাম হয়ে গেছে। এমন করে বলিস না মা, আমি তো আমার ছেলেরে চিনি। আমার মনে হয় আমার ছেলে কোনো বিপদে পড়ছে, নাইলে আমার ছেলে তো এরকম হইতে পারে না রে মা। টাকার লোভে পড়ে আমার ছেলে আমার দেখতে আসবে না, এমন হইতে পারে না মা, কিছুতেই হইতে পারে না মা। হয়েছে, থাক থাক, ছেলের এর ওকালতি করতে হবে না। কানতে কানতে তুমি ঠিক মতন ওষুধ খাও না। ডাক্তার তো কইলো যে আপনার মা ঠিক করে ওষুধ খায় না, যদি খাইতো এতদিনে ঠিক হয়ে যাইতো। বহ, আমি তোমার লিয়ে খাও না ওষুধ লয়ে আইতেছি। এই ঘর জামাইয়ের বাচ্চা, তুই কোন সাহসে আমাদের সাথে এসে বসলি? এই, তোকে কি আমি বলছি যে তুই আমাদের সাথে বসে খাবার খা?
আম্মা, হয়েছে কি, আমার অনেক ক্ষুধা লেগেছে তো, তাই দেখলাম আপনারা খেতে বসেছেন, এর জন্য ভাবলাম আমিও খেতে বসি। আরে মা, বুঝো নাই, এই ফকিন্নির বাচ্চা দেখছে আমাদের টেবিলে ভালো ভালো খাবার, তাই ঢ্যাং ঢ্যাং করে চলে আসছে। জীবনে তো এত ভালো খাবার চোখে দেখে নাই। ভাইয়া, মা, তোমরা ওর সাথে এমন কেন করছো? আর তোমরা সবসময় ওকে ছোট করে কথা বলো। তোমরা বারবার এটা ভুলে যাও যে ওই বাড়ির জামাই। আর শোনো, ওকে অপমান করা মানে আমাকে অপমান করা। আমরা সবাই যদি এই ডাইনিং টেবিলে বসে একসাথে খেতে পারি, তাহলে ও কেন পারবে না? ও খেতে পারবে না, কারণ ও হচ্ছে এই বাড়ির ঘর জামাই। আর ঘর জামাইরা কখনো এক টেবিলে বসে খায় না। আর ঘর জামাইদের কাজ হচ্ছে বাড়ির সবার খাওয়া শেষ হলে যে খাবার বাঁচবে সব কাজের লোকেরা একসাথে ভাগ করে খাবে। তবে তোর জামার ভাগ্য ভালো যে এই বাড়িতে আর কোনো কাজের লোক নাই, তাই সে একাই খাবে। মা, তুমি এসব কি বলছো? তুমি আমাদের বাড়ির কাজের লোকের সাথে আমার হাজবেন্ডের তুলনা দিচ্ছ? হ্যাঁ, তুলনা দিচ্ছি, কারণ সে তো এই বাড়ির কাজের লোক। তোকে বিয়ে করার আগে তাকে একটা শর্ত দিয়েছিলাম, তোকে যদি বিয়ে করে তাহলে ওকে এই বাড়ির কাজের লোক হয়ে থাকতে হবে। যেহেতু সে আমার শর্তে রাজি হয়েছে, তাই সেই বাড়ির কাজের লোক। আমার বাড়ির কাজের লোকেরা যেখানে বসে খায়, ওকেও সেখানে বসে খেতে হবে। আর যা, ওই যে নিচে খাবার রাখা আছে, ওখানে বসে খা, যা এখান থেকে। এই, তুই কোথায় যাস? আমার হাজবেন্ড যেহেতু এই বাড়ির কাজের লোক, তাহলে আমিও তো কাজের লোকের বউ। তাই একজন কাজের লোকের বউয়ের কোনো অধিকার নেই তোমাদের মতো নামি দামি মানুষের সাথে একই টেবিলে বসে খাওয়ার। তাই এই খাবার আমি আমার হাজবেন্ডের সাথেই নিচে বসে খাবো। মা, তোমার মেয়ের কাহিনী দেখছো? ওর এই হাজবেন্ডের জন্য একবারে দরদ উতলায় পড়তেছে, কলিজা ফাইটা যাইতেছে। যত সব ঢং। আমিও দেখবো তোর এই ভালোবাসা কতদিন থাকে। হ্যালো। কেন ফোন দিছো? আমরা বাইসে আছি কিনা মরে গেছি এটা জানার জন্য? তাইলে শোনো, আমরা বাইসে আছি, যদি আমরা মরে যাই তাহলে তোমার কাছে খবর পাঠানো হইব। আর মা বলছে সামনে মাস থেকে আমাকে আর টাকা পাঠাতে হইব না। মা তোমার টাকায় কোনো ওষুধ খাইব না। যেই ছেলে বিয়ের পর শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে থাকে, তার অসুস্থ মারে একটা বার দেখতে আসে না, সেই ছেলের পাঠানো টাকায় মার কোনো চিকিৎসা করব না। আচ্ছা ভাইয়া, তুমি কি আমার একটা কথা কইতে পারো? তুমি তো আগে এমন ছিলে না, তাহলে হঠাৎ করে তোমার কি হইলো? তুমি এমন হয়ে গেলা কে? টাকায় কি তোমারে মানুষ থেকে অমানুষ বানাই দিছে? আচ্ছা ভাইয়া, তোমার কাছে কি মায়ের থেকে টাকাই সব? হ, অবশ্য হইব না কি লিগা? তুমি তখন কোটিপতি শাশুড়ির ঘর জামাই, শ্বশুর বাড়ির লোকজনই তোমার কাছে সব, কারণ তারা তো কোটিপতি, তাদের তো কোটি কোটি টাকা আছে। আমাগো তো আর কোটি কোটি টাকা নাই। এই জন্য এই গরিব মা বোনের কথা তোমার মনে পড়ে না, তাই তো তোমার কাছে এই গরিব মা বোনের কোনোই দাম নাই। এই, তোকে এত চ্যাটাং চ্যাটাং কথা বলতে কে বলেছে? হ্যাঁ, ঘরের ভিতরে থাকিস তো, বাইরের কোনো খবর তুই জানিস না। শোন, আমি আজাইরা বসে থাকি না, আমি কাজ করি, তাই মাকে দেখতে আসতে পারি না। এই, আমি তো প্রতি মাসে খরচের টাকাটা পাঠাই, তাহলে সমস্যা কোথায়? ভাইয়া, সমস্যা কই মানে? টাকা দিলে কি সব দায়িত্ব শেষ হয়ে যায়? তুমি কি পারবা টাকা দিয়ে মায়ের চোখের কান্না মুইসা দিতে? এই যে মা প্রতিদিন রাত তোমার ছবি দেখে কান্না করে, তোমারে একটা নজর দেখার লিগা ছটফট ছটফট করে, তুমি কি পারবা টাকা দিয়ে এসব মুইসা দিতে? মা প্রতিদিন আমারে কয় আমার মানিক রতন কি আমারে দেখতে আইব না? ওরে কোস না, ও জানি আমার একটু দেখতে আয়। কতদিন হয়েছে
ওরা আমি মন ভইরা দেই না। আচ্ছা আমি কি মরা লাগে আমার মানিক রতনরে মন ভইরা দেখতে পারুম না? জান ভাইয়া, এইগুলা বইলা মা প্রতিদিন কান্না করে। তোমারও পুরো অভিমান কইরা মা ঠিক মতন ওষুধও খায় না, তাতে করে মার শরীর দিন দিন আরো খারাপ হয়ে যাইতেছে। আচ্ছা ভাইয়া, তোমার কি একটু সময় হয় না এই অসুস্থ মাটার একটু দেখা যাইতে? তোমার কি একটু মন চায় না মানে দেখতে আসতে? ভাইয়া, তুমি যদি একটা বার মারে এসে দেখা যাইতা, মার আত্মারা শান্তি পাইতো। দেখ, তোদের মতো আজাইরা সময় আমার কাছে নেই যে মাকে দেখতে আসবো। আমি আগেই বলেছি আমার এখানে কাজ আছে, আমি এখানে কাজ করি, বসে বসে খাই না। আর তুই আমাকে বলিস আমি কেন ফোন দিই না। এই যে ফোন দিলাম, ন্যাকা কান্না শুরু করে দিয়েছিস। আমার এই ন্যাকা কান্না একদমই পছন্দ না। আচ্ছা ফোন রাখ। ভাইয়া, তুমি মানুষ না অন্য কিছু? আমার কান্না তোমার কাছে অভিনয় মনে হয়? মায়ের কান্নার কোনো দাম নাই তোমার কাছে? সি ভাইয়া সি, আমার ভাবতে ঘৃণা লাগতেছে। তুমি আমার ভাই, দোয়া করি তোমার মতন ভাই জানি কোনো বোনের না দেয়, আর তোমার মতন সন্তান জানি কোনো মায়ের গর্বে না হয়। আর আমাগো না কোনো টাকা লাগবো না, তোমার টাকা তোমার কাছে রাখো। টাকার জন্য যদি আমরা না খেয়ে মইরাও যাই, তারপরও তোমার টাকা আমাকে লাগবো না। তুমি আর আমাকে ফোন দিও না, তোমার টাকা আমাকে লাগবো না। দেখ, কে ফোন দিছে রে সাথী? আমার মানিক রতন ফোন দিছে? আমার মানিক রতন আইবো? আরে মা শোন, ওই যে ওই যে একটা লাল মুরগি রাখছিলাম না, ওইটা কাইটে রান্না কর। কতদিন পরে আমার মানিক রতন আমার কাছে আইতাছে, আমি নিজের হাতে খাওয়ামু, আমি মন ভরে দেখুম আমার মানিক রতন আমার সামনে বসে ভাত খাইবো। আমার মানিক রতন রে আমি কত আদর করুম। আমার মানিক রতন, আমার মানিক রতন রে আমি কত আদর করুম। আমি মন ভরে একটু দেখুম বাবা, বাবা কয়ে ডাক দেবো। আমার বাবারে আমি একটু দেখুম রে মা, আমার বাবারে আমি একটু দেখুম। মা, তোমার মানিক রতন তোমারে দেখতে আইবো না, তার এত সময় নাই তার অসুস্থ মারে দেখতে আহার। সে তো তার শাশুড়ির গোলাম, সে শুধু কল দিছিল তার দায়িত্ব পালন করার জন্য। তার পাঠানো টাকা আমরা পাইছি কিনা এটা জানার জন্য। মা, কি কইলি? আমার মানিক রতন আমার দেখতে আইব না? আমি বেঁচে থাকতে থাকতে আমি একটু দেখতে পারুম না? আরে না দেখেই কি আমার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে হইব? আমার মানিক রতন আমি দেখতে পারুম না? বাবা, সেই সৌভাগ্য হইব না। কি করছো? কি আর করব? আচ্ছা, তুমি মানুষ নাকি অন্য কিছু বলো তো? আমার মা আর ভাইয়া তোমার সাথে এত খারাপ আচরণ করে, তোমার কি একটু কষ্ট লাগে না? এসব কিছু সহ্য করে কেন তুমি আমাদের বাড়িতে পড়ে আছো? আর আমাদের বিয়ের আগে আমি তো তোমাকে একবারও বলিনি যে আমাকে বিয়ে করতে হলে তোমাকে এই বাড়িতে ঘর জামাই থাকতে হবে। আমি তো তোমাকে বলেছিলাম যে আমাকে বিয়ে করে তুমি যেখানে খুশি সেখানেই রাখো, প্রয়োজন পড়লে তোমাদের এই কুঁড়ে ঘরে রাখো, তাতেও আমার কোনো অসুবিধা নেই। শুধু শুধু কেন তুমি মায়ের শর্তে রাজি হতে গেলে? মা যদি তোমার আর আমার বিয়েটা মেনে না নিত, তাহলে প্রয়োজন পড়লে আমরা পালিয়ে যেতাম। কেন তুমি শুধু শুধু মায়ের এই শর্তে রাজি হয়ে গেলে বলো তো? কেউ তোমাকে ছোট করে কথা বললে সেটা আমার সহ্য হয় না। আচ্ছা সৈকত, চলো না আমরা এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাই। আমার সামনে তোমাকে কেউ অপমান করে কথা বলুক, এটা আমি চাই না। আরে আরে পাগলি, তুমি কান্না কেন করছো? ওরা আমাকে অপমান কেন করবে? ওরা তো আমাকে শাসন করে। একটা পরিবারের মানুষ
পরিবারের মানুষকে শাসন করবে, এটা তো স্বাভাবিক। তোমার পরিবারকে আমি আপন করে নিয়েছি, তাই তাদের কথা আমার গায়ে লাগে না। দেখো, আমি চাকরির জন্য চেষ্টা করছি, কোনো জায়গায় চাকরি পাচ্ছি না। আমি তো বেকার, তোমাকে নিয়ে আমি কোথায় রাখবো বলো তো? তোমার সুখ যে আমার সুখ, আমি যে তোমাকে নিয়ে বাইরে কোথাও গিয়ে একটা বাসা ভাড়া করে রাখবো সেই সামর্থ্য আমার কাছে নেই। তোমার সুখের জন্য যদি একটু অপমান সহ্য করতে হয় তাহলে না হয় করলাম, এতে আমার কিছু এসে যাবে না। তোমাকে ভালো রাখাটাই তো আমার প্রয়োজন, তাই না? হ্যাঁ, আমি মানলাম আমাকে ভালো রাখার তোমার প্রয়োজন, কিন্তু যে মা তোমাকে 9 মাস পেটে রেখেছে, তোমাকে এত কষ্ট করে ছোট থেকে বড় করেছে, সে মাকে ভালো রাখার তোমার প্রয়োজন না? আচ্ছা সৈকত, আমাকে একটা কথা বলতে পারো? যখন তুমি আমার সাথে প্রেম করতে, তখন তো তুমি আমাকে বলতে যে তোমার মা তোমার পৃথিবী, এই পৃথিবীতে যদি তোমাকে কেউ অনেক বেশি ভালোবাসে, সেটা তোমার মা তোমাকে ভালোবাসে। তুমি তোমার মাকে ছাড়া 1 সেকেন্ডও চলতে পারো না, তোমার মায়ের কিছু হলে তুমি মরে যাবে। তাহলে এখন কি এমন হয়েছে যে 6 মাস হলো তুমি তোমার মায়ের সাথে দেখা করতে যাও না? আমি যেতে চাইলে তুমি আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমি তো তোমাকে একবারও বলিনি যে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে পারবে না, তোমার মায়ের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না। তাহলে কেন তুমি তোমার মায়ের সাথে যোগাযোগ রাখো না, কথা বলো না? এই জিনিসটা না আমার মাথায় ধরে না। শোনো, আমার মা একটু বেশি ইমোশনাল। আমার মায়ের সাথে যদি দেখা করতে যাই তাহলে আমার মা আমাকে আর আসতে দিবে না, তার মায়ার জালে আমাকে আটকে রাখবে। এর জন্যই তো আমি মায়ের সাথে দেখা করতে চাই না। আচ্ছা, তুমি এ নিয়ে একদমই কোনো চিন্তা করো না। রাত অনেক হয়েছে, কালকে আবার সকাল সকাল উঠে বাজারে যেতে হবে। আমি শুয়ে পড়ি, তুমিও শুয়ে পড়ো। আমি জানি সৈকত, তুমি কিছু একটা আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছো, কিন্তু সেটা কি এটাই আমি বুঝতে পারছি না। যখনই আমি তোমার মায়ের কথা বলি, ঠিক তখনই তুমি কিছু না কিছু বলে আমাকে আটকে দাও। আম্মা, যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি। আসলে অনেক দিন তো হলো মায়ের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না। কালকে বোন ফোন দিয়ে বলল মা নাকি খুব অসুস্থ। মা কান্না করছিল আর আমাকে দেখতে চাচ্ছিল। আমারও মায়ের জন্য মনটা খুব ছটফট করছে। আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে মায়ের সাথে একটু দেখা করে চলে আসব। একবেলার বেশি আমার মায়ের কাছে আমি থাকবো না, একবেলা থেকেই চলে আসব। এই ঘর জামাইয়ের বাচ্চা, তোর সাথে আমার কি শর্ত ছিল? তোকে যখন আমার বাড়িতে আমি ঘর জামাই করে রাখি, তখন তোর সাথে আমার কি শর্ত ছিল? তোর সাথে আমার শর্ত ছিল তুই তোর মা বোনের সাথে কোনদিন দেখা করতে যেতে পারবি না, কারণ আমি চাই না মানুষ জানুক আমার মেয়ের জামাই একটা ফকিন্নির ছেলে। তখন তো খুব বড় গলায় বলছিলি, হ্যাঁ আমি যাব না আমার মায়ের সাথে দেখা করতে, আপনি যে শর্ত দিবেন আমি সেই শর্তই মাইনা চলবো। তাহলে এখন কেন এইসব কথা বলছিস? হ্যাঁ, কোন সাহসে বলছিস? তুই যদি এক বেলার জন্য তোর মার সাথে দেখা করতে যাস, তাহলে আমার বাড়ির কাজ কে করবে? তোর বড়া বাপে আইসা? আম্মা, আম্মা, আমার মা খুব অসুস্থ। আমার মা যদি অসুস্থ না থাকতো তাহলে আমি আমার মাকে দেখতে যাইতে চাইতাম না। আমার মা শুধু অসুস্থ না, আমার মা মৃত্যু পথযাত্রী। আর একটা মৃত্যু পথযাত্রী মা যখন একটা ছেলেকে দেখতে চায় আর এই সংবাদ যখন ছেলে শুনতে পায়, তখন না গিয়ে কি করে থাকে বলুন? আম্মা, আমার একটাবার আমার মাকে দেখতে যাওয়ার অনুমতি দেন। আই ফকিন্নির বাচ্চা, তোর আমি কতবার বলবো যে তুই তোর মায়ের সাথে দেখা করতে যেতে পারবি না? হ্যাঁ, কতবার বলবো? আমি বুঝতে পেরেছি, তোর কাছে ফোন থাকলে তোর বোন তাকে ফোন দিবি, আর তুই তোর মার সাথে দেখা করার জন্য
পাগল হয়ে যাবে। তোর কাছে তো ফোন রাখা যাবে না, এই মোবাইলই হচ্ছে যত নষ্টের গোড়া। আজ থেকে এই মোবাইল আমার কাছে থাকবে। আম্মা, আম্মা আপনি দয়া করেন, আপনি দয়া করেন আমার এই ফোনটা আমার কাছ থেকে নিয়ে যাবেন না। আপনি এই ফোনটা নিয়ে গেলে আমি আমার অসুস্থ মায়ের সংবাদ নিতে পারবো না, আমার মা কেমন আছে কি অবস্থায় আছে কিছুই জানতে পারবো না। আম্মা, আম্মা আমি আপনার পায়ে ধরি, আপনি এত পাষাণ হবেন না, দয়া করে আমাকে একটাবার আমার মায়ের সাথে দেখা করতে দিন। আমি বললাম তো আর আর কখনো যাব না, একবার দেখে আসবো আমার মায়ের অবস্থা কি। এখন তো তোর মা শুধু অসুস্থ, মরে তো যায়নি যে তুই না গেলে মাটি দেওয়া অসুবিধা হবে। শোন, যেদিন তোর মা মারা যাবে সেদিন আমি ভেবে দেখব তোকে তোর মায়ের কাছে পাঠানো যায় কিনা। যা, আমার খাওয়া রেডি কর, আমি অফিসে যাব। যা। সাথী কই গেল? আমার তো না করে। সাথী রে, তুই তো না করস মা, আমি কি করুন? মা, না মা, আমি তো আর পারি না মা। সাথী, সাথী, সাথী রে, ও মা, মা রে, সাথী, ও সাথী রে, ও সাথী, কেন মা? ও মা, মা, তোমার না কতবার কইছি তুমি কোনো কাজ কামে হাত দিবা না, তুমি কি আমার কোনো কথাই শুনবা না? কি লিগা তুমি পানি আনতে আইছো মা? মারে ওসব কথা বাদ দে, আমার মানিক রতনের একটা ফোন দে, আমার সময় কম মা। মা তুমি কষ্ট করো না, আমি এমনি ভাইয়ের ফোন দিতেছি। কে রে মা, আমার বাজান ফোন ধরে নাই। মা, ভাইয়ের ফোনে এতবার ফোন দিলাম, ভাইয়ের ফোন বন্ধ দেখাইতেছে। ভাইয়ের কি কোনো কিছু হয়েছে নাকি? কোনোদিনও তো ভাইয়ের ফোন বন্ধ থাকে না। যত রাইতে ফোন দেই, ভাইয়া ফোন ধরে আমাকে লগে কথা কয়, কিন্তু আজকে দিনের বেলা এতটি ফোন দিলাম, ভাইয়ের মোবাইল বন্ধ। মা, ভাইয়ের মনে হয় কিছু হয়েছে, ভাইয়া ফোন ধরে না। তাইলে কি আর আমার মানিকের লগে আমি আর কথা কইতে পারুম না? ওর কণ্ঠটাও আমি শুনতে পারুম না? শোন মা, আমি আমি তোর একটা কথা বইলা যাই। আমার মানিক রে তুই কোষ, ও কষ্ট করে হইলো আমি মারা যাওয়ার পর আমার কবরে যেন এক মুঠ মাটি দেয়, তাইলে উপরে যাইও আমি জানবো যে আমার মানিক রতন আমার কবরে এক মুঠো মাটি দিছে, তাতে আমার আত্মার শান্তি হইব। মা, 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 ও মা, মা তুমি কথা কও মা, মা, মা। আরে পানি 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 খাও। তোমার কি হয়েছে বলো তো? এমন দেখাচ্ছে কেন? আর তুমি তো ঘামছো অনেক। আমার কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। আসলে মায়ের কথা খুব মনে পড়ছে। মায়ের সাথে একটু দেখা করতে পারলে খুব ভালো হতো, একটু কথা বলতে পারতাম। কিভাবে কথা বলবো বুঝতে পারছি না। আমার তো ফোনও নাই, ফোনটা থাকলে মায়ের খবরটা নিতে পারতাম। মায়ের কথা মনে পড়ছে? তাহলে তুমি এক কাজ করো না, মায়ের কাছে যাও, মায়ের সাথে দেখা করে আসো, কথা বলো, তোমার অনেক ভালো লাগবে। আর তুমি বললে তোমার ফোন নেই, তোমার ফোন কি হয়েছে? এখন যদি অথৈকে সত্যি কথাটা বলে দেই তাহলে এই নিয়ে মায়ের সাথে অনেক ঝামেলা করবে। আমি চাই না আমার জন্য তার মায়ের সাথে কোনো ঝামেলা হোক। মায়ের কাছ থেকে সন্তান আলাদা থাকলে সন্তানের যে কতটা কষ্ট হয়
সেটা আমি জানি। আমি চাই না আমার মতো কষ্ট আর অন্য কোনো সন্তান পাক। আজকে শুধু চাকরিটা একবার হয়ে যাক, তারপর শাশুড়ি মায়ের সাথে আমার সব চুক্তি শেষ। আমি আমার মায়ের কাছে ফিরে যাব। আমি আমার মায়ের সাথেই থাকবো। এই, কি ভাবছো? কি হয়েছে তোমার? বললে না তোমার ফোনের কি হয়েছে? ওই ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে, তাই ফোনটা ঠিক করতে দিয়েছি। কয়েকদিনের ভিতরে ফোনটা ঠিক হলে মায়ের খবর নিয়ে নেব। আচ্ছা, এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি। কোনো ব্যাপার না, আমার ফোন আছে না, আমার ফোন দিয়ে কথা বলো বাড়িতে। না না, থাক। আমার ফোনটা ঠিক হলে তারপর মায়ের সাথে কথা বলবো। ও, একটা কথা বলতে তো ভুলে গেছি। আজকে আমার ইন্টারভিউ। একটা চাকরির দরখাস্ত করেছিলাম, তাই একটু পরে ইন্টারভিউ দিতে যেতে হবে। তুমি দোয়া করো আমার চাকরিটা যেন হয়ে যায়। অবশ্যই, দোয়া তোমার জন্য সবসময় থাকবে। এবার খেয়ে নাও। আচ্ছা, খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। সাথী, এই সাথী, তোর কি হয়েছে? কান্দাছিস কে? আমার মা নাই রে। কি কস? আমার মা আমার একটা বেলা চলে গেছে। আমার মা নাই। তুই আমার মার কাছে দেবো, আমি আমার বাইরে খবর দে। আচ্ছা যা। মা নাই। মা, ভাইয়া, ভাইয়া। ভাইয়া, 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 ভাইয়া। এই কে তুমি? তোমার তো আগে কখনো দেখি নাই। ও, বুঝতে পারছি। আজকে যে এই বাড়িতে কেউ নাই, এই খবরটা পায়া তুমি চুরি করতে আইছো, তাই না? না না ভাইয়া, আমি চুরি করতে আসি নাই, বিশ্বাস করেন, আমি চুরি করতে আসি নাই। আমি তো এখানে আসছি আমার বাইরে খোঁজার জন্য। আমার বাইরে একটা খবর দেওয়ার আছে। সকাল থেকে বাইরে ফোন দিতেছি, কিন্তু ফোন বন্ধ দেখাইতেছে। আমার বাইরে একটু ডাক দেন না, বাইরের সাথে জরুরি কথা আছে। কি তোমার বাইরে খোঁজার জন্য আইছো এই বাড়িতে? কে তোমার ভাই? এবারের ঘর জামাই সৈকত আমার বড় ভাই। ও, তুমি ওই চাকর ঘর জামাইয়ের বোন। এই জন্য তো কই, ওই যে চেহারায় না কেমন যেন একটা মিল আছে। চাকরের বোনটা তো দেখতে অনেক সুন্দর আছে, দেখে আবার সহজ সরল মনে হইতেছে। আজকে বাড়ি পুরাই ফাঁকা, কাজ হবে জাকা টাকা। এই সুন্দরী পরিডারে হাতের কাছে পায়া সাইরা দেওয়াটা উচিত হইব না। ও, তুমি অথের ননদ, মানে তো আমার বিয়ে হয়। আচ্ছা, তুমি দাঁড়ায় আছো কেন? বসে বিশ্রাম নাও। তোমার দেখে তো মনে হইতেছে তুমি অনেক ক্লান্ত। তোমার ভাই একটু বাইরে গেছে, তুমি ঘরে যায় বিশ্রাম নাও। আমি তোমার বাইরে খবর পাঠাইতেছি। আমার বিশ্রাম নিব না, আপনি আমার বাইরে খবর পাঠান। আমার বাইরের সাথে আমার জরুরি কথা আছে, আমার বাইরে খবর পাঠান একটু। আচ্ছা, তোমার ভাইয়ের আমি খবর দিতেছি। এই জায়গায় দাঁড়ায় থাকবা, শরীর খারাপ লাগবো না? আর দেখাই তো মনে হইতেছে তুমি ক্লান্ত। আসো, আমি তোমার রুমে নিয়ে যাই। আসো তো, আরে আসো 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 আসো। যাবো না। আরে বিহার আসছে না। আরে বসে বসে। আমার কাছে আসবেন না। ভাইয়া, ভাইয়া, বাঁচাও আমাকে। ভাইয়া, আমাকে বলবেন না। ফাইনালি আমার চাকরিটা হয়েই গেল। আজকে থেকে আমি এই বন্দিখানা থেকে মুক্তি। আজকে আমাকে আর আমার মায়ের কাছে যেতে কেউ আটকাতে পারবে না। কতদিন পর আমি আমার মাকে দেখতে পারবো। আমার তো আর সহ্য হচ্ছে না, কখন যে মায়ের কাছে যাব আর মাকে জড়িয়ে ধরবো। কতদিন মায়ের হাতের আদর খাই না, মায়ের কাছ থেকে মানিক রতন ডাক শুনি না। কি ব্যাপার, বাড়ির মেইন দরজা খোলা কেন? কাউকে তো দেখতেও পাচ্ছি না। কিন্তু মেইন দরজা তো কখনো খোলা থাকে না। চোর ডাকাত ঢুকলো নাকি?
তোর এত বড় সাহস তুই! কি ব্যাপার, তুই এখানে কেন? এই বাড়িতে কখন এসেছিস? ভাইয়া হঠাৎ করে মার শরীর অনেক খারাপ হয়ে গেছে, মা বারবার তোর সাথে কথা বলতে চাচ্ছিল, এই জন্য আমি তোকে অনেকবার কলও দিয়েছিলাম, কিন্তু তোর ফোন বন্ধ ছিল। হঠাৎ করে মায়ের শরীর এতটাই খারাপ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে মা আমাদেরকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে। কিন্তু মা যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গেছে, মায়ের মৃত্যুর পর তার কবরের মাটিটা যেন তোর হাতে পায়, না হলে নাকি মা মরেও শান্তি পাবে না। আর মার এই কথার জন্য আমি তোকে খুঁজতে আসছি, মা মারা যাওয়ার খবর তোকে দিতে আসছি। এই বাড়িতে যখন আমি আসলাম দেখি তুই এখানে নাই, বাড়িতে কেউ নাই, আর আমাকে একা পেয়ে এই শয়তানটা চরিত্রহীন লম্পট, আজকে তোর একদিন কি আমার একদিন। চল আয়। লম্পট, বদমাশ, তোর এত বড় সাহস! তুই আমার বোনের সাথে উল্টা পাল্টা কাজ করতে চাচ্ছিলি, আজকে আজকে তোরে মারতে মারতে মেরেই ফেলবো। আর আমি কোথাকার? এই এই কেন করছিস? এই ঘর জামাই বাচ্চা, ঘর জামাই, তোর এত বড় সাহস কি করে হয় আমার ছেলে গায়ে হাত তোলার? দেখছিস আথাই, এই জন্য তোকে আমি ওর সাথে বিয়ে দিতে চাই নাই। দেখ আমার ছেলেকে মাইরা ওরে কি করছে। মামা দেখছো, শুধু শুধু এই ঘর জামাইটা আমার এইভাবে মারছে। এই হারামজাদা, তোকে আমি শুধু শুধু মেরেছি? বল। এই ঘর জামাইয়ের বাচ্চা, তুই শুধু শুধু মারছ না তো কিসের জন্য মারছ? আমার ছেলে কি করছে? আর এই মেয়েটাকে? এই মেয়েটা আমার আপন বোন, মায়ের মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য এখানে এসেছে। আপনি তো আমার ফোন নিয়ে গিয়েছেন, তাই সকাল থেকে আমার বোনটা আমাকে কল দিচ্ছিল, কিন্তু ফোনে পাইনি, তাই সংবাদ দেওয়ার জন্য এখানে এসেছে। আর এই সুযোগ নিয়ে আপনার এই গুণধর সন্তান আমার বোনের সাথে, ছি, 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 ছি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আপনার সন্তান এত বড় কুলাঙ্গার। আমি ওকে মারবো না তো কি আদর করব? আজকে যদি আমি সময় মতো বাড়িতে না আসতাম তাহলে আমার বোনটা সর্বনাশ হয়ে যেত। সৈকত, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো আমাকে বলেছিলে তোমার ফোন নাকি হাত থেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছে, তাহলে মা কি করে তোমার ফোন নিল? হ্যাঁ বলেছি, সমস্ত মিথ্যা কথা বলেছি, কারণ তোমার মায়ের আসল চেহারা যেন তোমাদের সামনে কখনো না আসে, তাই তোমাদেরকে সবসময় মিথ্যা কথা বলেছি। আজকে তোমার মা এসব বলতে বাধ্য করেছে। আমি সব সময় তোমার মায়ের অত্যাচার সহ্য করেছি। তোমরা আমাকে বলেছো না কেন আমি তোমার মায়ের অত্যাচার সহ্য করে এই বাড়িতে পড়ে আছি? কেন আমার মা অসুস্থ থাকা অবস্থায় আমি মাকে দেখতে যাইনি? আজ বলবো, সমস্ত কথা তোমাদেরকে বলবো, জানা দরকার। উনি যেদিন আমার সাথে পার্সোনালি কথা বলতে চেয়েছিল সেদিন। আন্টি, আপনি আমাকে এইভাবে ডাকলেন যে? দরকার বলেই তো ডেকেছি। শোনো, আমার মেয়ে অথইকে বিয়ে করতে হলে তোমাকে আমার বাড়ি ঘর জামাই হয়ে থাকতে হবে। আমি যতটুকু জানি তোমাদের অবস্থা ভালো না, আর তুমি তো জানো আমার মেয়ে অথইকে আমি কত যত্ন করে মানুষ করেছি, বড় করেছি। তাই আমি চাই না আমার মেয়ে তোমাদের বাড়িতে গিয়ে কোনো কষ্ট থাকে। তাই তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার বাড়ি ঘর জামাই হয়ে থাকতে হবে। যদি রাজি থাকো তাহলে বলো। আন্টি, আপনি এসব কি বলছেন? আপনার বাড়িতে আমার ঘর জামাই হিসেবে থাকতে হবে মানে? না না, এটা কখনোই সম্ভব না। আমার বাবা মা আমাকে কখনো এসব শিক্ষা দেয়নি। আর তাছাড়া আমার বাড়িতে আমার মা একা আছে, আমার বোন আছে, আমার মাটা অসুস্থ। আমি যদি আপনার কথা মতো আপনার বাড়িতে ঘর জামাই হয়ে থাকি তাহলে আমার মা আমার বোনকে কে দেখবে? সম্ভব না। আপনার কথা মতো
আপনার বাড়িতে আমার ঘর জামাই হিসেবে থাকা কোনোভাবেই সম্ভব না। আমি যদি তোমার মা বোনের দায়িত্ব নেই, আমি শুনছি তোমার মা নাকি খুব অসুস্থ, তার চিকিৎসা করার জন্য 3 লাখ টাকা লাগবে। আর সেই টাকার জন্য তুমি নাকি রাস্তায় রাস্তায় হন্য হয়ে ঘুরছো। তুমি যদি রাজি থাকো তাহলে তোমার মায়ের চিকিৎসা করার জন্য 3 লাখ টাকা আমি দিতে পারি। তার বিনিময়ে তুমি তোমার মা বোনের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না, এমনকি বিয়ের পর তোমাকে এই বাড়ির ঘর জামাই হয়ে থাকতে হবে। এখন তুমি ভাবো, তোমার আত্মসম্মান বড় না তোমার মায়ের জীবন বড়? এখন তুমি ভাইবা বলো তুমি কি করবা। কিন্তু আমি যদি আমার মা বোনের সাথে যোগাযোগ না করি, তাহলে প্রতি মাসের সংসার খরচ কে দিবে? সে চিন্তা তোমাকে করতে হবে না। প্রতি মাসে তোমার মা বোনের সংসারে খরচের টাকা তাদের কাছে পৌঁছিয়ে যাবে। কিন্তু আমার একটা শর্ত, আমার কথা ছাড়া তুমি এক পাও এই বাড়ির বাইরে যেতে পারবে না। আমি যা করতে বলবো তাই তুমি করবে, আমি যা বলবো তাই তুমি শুনবে। আর শোনো, তোমার আমার মধ্যে যে কথা হয়েছে সেটা শুধু তুমি আর আমি জানবো, অন্য কেউ জানবো না। এমনকি আমার মেয়ে অথয় যেন জানতে না পারে। এখন তুমি যদি রাজি থাকো বলো। ঠিক আছে আন্টি, আমি রাজি। আমার মা অসুস্থ ছিল, আমার মাকে বাঁচানোর জন্য তোমার মায়ের শর্তে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার দুর্বলতার কথা শুনেও তোমার মা প্রতিনিয়ত আমার উপরে অত্যাচার করে গেছেন, অবিচার করে গেছেন। আমার মা অসুস্থ ছিল, আমার মাকে আমি একটু দেখতে যেতে চেয়েছিলাম, তোমার মা আমাকে দেখতে যেতে দেয়নি। 3 লাখ টাকা না, আমি আপনার 3 লাখ টাকা আজকে দিয়ে এখান থেকে চলে যাব। শুধু 3 লাখ টাকা না, আমি আপনাকে 5 লাখ টাকা দিব। পারবেন আমার মাকে ফিরিয়ে দিতে? পারবেন? পারবেন আমার বোনের সম্মান ফিরিয়ে দিতে? যে একবার হারিয়ে যায় তাকে কখনো ফেরানো যায় না। চল বল, এই বাড়িতে আর এক মুহূর্ত না। আপনার জন্য একটা দোয়া করি, আপনার মতো শাশুড়ি যেন পৃথিবীতে কারো না হয়, কারো কপালে না জোটে। আসলে আমার তো কপাল খারাপ, হতভাগা সন্তান আমি। মায়ের শেষ বিদায়ের আগে মায়ের সাথে একটু কথা বলতে পারলাম না। চল বোন, মায়ের শেষ বিদায়টা দিয়ে আসি, চল। দাঁড়াও, তুমি একা কোথায় যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যাও। আমি অন্তত আর যাই হোক এই এক ছাদের নিচে এই মহিলার সাথে থাকতে চাই না। ছি মাছি, আমি জানতাম তুমি খারাপ, কিন্তু এতটা খারাপ, নীচ এবং জঘন্য একটা মহিলা সেটা আমি জানতাম না। আচ্ছা তুমি কি করে পারলে বলো তো একটা সন্তানের কাছ থেকে তার মাকে আলাদা করতে? এই কাজটা যদি আমি তোমার সাথে করতাম তুমি এটা মেনে নিতে পারতে? আজকে শুধুমাত্র তোমার কারণে সৈকত তার মাকে হারিয়েছে। একটা মা তার সন্তানকে শেষ সময়ে পায়নি, শুধুমাত্র এর জন্য দায়ী তুমি। আজকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তারপর তুমিও যখন একটা সময় আমার অভাবটা অনুভব করবে না, তখন বুঝতে পারবে যে তুমি সৈকতের সাথে ঠিক কি কি অন্যায় করেছো। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। সৈকত চলো।